তার ইচ্ছে ছিল সে একদম সামনে বসে হ্যান্ডসাম স্যারের দিকে তাকিয়ে তাকিয়ে ক্লাস করবে, স্যারকে একটু কাছ থেকে দেখবে, কিন্তু কথা থেকে জোর করে এনে পিছনে বসিয়েছে। আর সেই জন্য সে কথাকে সেই থেকে বকেই যাচ্ছে। কথাও এখন রাফিয়ার বকবকানিতে অতিষ্ঠ। থামবি তুই? কথার ধমকটা একটু জোরেই দেওয়া হয়েছে। ইভান শুদ্ধ ক্লাসের সব স্টুডেন্ট কথার দিকে তাকিয়ে আছে। ধমক দিয়ে কথা নিজেও হতবম্ব। ইভানের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। মনে হচ্ছে কথাকে এখন চিবিয়ে খাবে। রাফিয়া কথার কানের কাছে ফিসফিস করে বলল, কথা তুই তো গায়া, এমনি সাজ্জা রাগি, কাল সামান্য কারণে যে রিয়েক্ট করলো, আজ তো তুই শেষ। কথা একটা ঢোক গিলে ইভানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ইভান ওর দিকেই এগিয়ে আসছে। ইভানের চোখের দিকে তাকিয়েই আঁতকে উঠল কথা। ইভানের চোখের মধ্যে যেন দাবানল ফুটছে। স্ট্যান্ড আপ ইউ স্টুপিড গার্ল। ইভানের ধমক শুনে কথা এক ঢোক গিলে ভয়ে ভয়ে দাঁড়িয়ে গেল। ক্লাসে আছো? আচ্ছা, ক্লাসে আসো কি পড়াশোনা করতে নাকি চেহারা দেখাতে? তাও তো চেহারা দেখাও না, মাস্ক দিয়ে মুখটা ঢেকে এসেছো। নিজে তো ক্লাস করো না, অন্যদেরও ডিস্টার্ব করো। এটা ক্লাস নাকি তোমার নিজের বাড়ি মনে করেছো? এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। গেট আউট ফ্রম মাই ক্লাস। সরি স্যার, আর হবে না। কথার কণ্ঠস্বরটা শুনে ইভানের কলিজাটা ধক করে উঠল। এই কণ্ঠস্বরটা ওর বড্ড চেনা। এ তো সে চিরচেনা কণ্ঠস্বর। না না, এই কণ্ঠস্বর চিনতে ওর কখনো ভুল হবে না। যে কণ্ঠস্বর ওর হৃদয়ে গেঁথে আছে, সেই কণ্ঠস্বর চিনতেও ভুল করবে? কখনোই না। তবে কি এই সেই, তার জন্য এত প্রতীক্ষা, যার জন্য নিজের ঠিকানা ছেড়ে এই শহরে এসেছে তাকে খুঁজতে? তোমার নাম কি? ইভানের কথা শুনে কথা চমকে উঠল। নাম তো বলা যাবে না। কথা চায় না ইভান কোনোভাবেই ওর পরিচয়টা না জানে। ও কিছুতেই চায় না ওর সেই ভয়ঙ্কর অতীতটা আবার ওর সামনে আসুক। ও আবার নিজেকে ওর অতীতের সেই স্থানে দাঁড় করাতে চায় না। কথা চুপ করে আছে। চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। তোমার নাম কি? কথা এবারও চুপ করে আছে। স্পিক আপ ইউ স্টুপিড গার্ল। হোয়াট ইজ ইউর নেম? ইভানের চিৎকার শুনে ক্লাসের সবাই চমকে উঠল। কথা কিছু বলতে যাবে, এর মধ্যে ক্লাস শেষের ঘন্টা পড়ে গেল। ঘন্টার শব্দ শুনে ইভান চলে গেল। আর কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বসে পড়ল। জানি না কতদিন আর এভাবে চলবে, কতদিন আর নিজেকে এভাবে আড়াল করে রাখবো। সে যেহেতু এই ইউনিভার্সিটির প্রফেসর, এখানেই থাকবে। একদিন না একদিন তো সব কিছু তার সামনে আসবেই। তখন আমি কি করব? হে আল্লাহ, আমি কি কখনো শান্তি পাবো না? যে অতীত থেকে পালাতে এত দূরে এসেছি, সেই অতীত আজ সামনে। আর কোথায় পালাবো আমি আর উনি? আগে তো উনি এতটা ভয়ঙ্কর ছিলেন না, এখন এমন কেন? ওনাকে দেখলেই তো আমার ভয় লাগে। কলেজের বাইরে বাইকে হেলান দিয়ে কথার জন্য দাঁড়িয়ে আছে কবির। ওদিক থেকে রাফিয়াকে একা আসতে দেখে রাফিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কথা কোথায়? প্রশ্নটা শুনেই রাফিয়া চোখ তুলে উপরের দিকে তাকালো। এতক্ষণও নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছিল। মাথা তুলে কবিরকে দেখেই রাফিয়ার মুখে বিস্তর একটা হাসি ফুটে উঠল। কতদিন পর আজ এই মানুষটাকে দেখতে পেল রাফিয়া। ভাইয়া আপনি? কথা কোথায়? ওকে দেখছি না যে। রাফিয়া মুখ ফুলিয়ে বলল, এতদিন পর আসলেন, আগে একটু জিজ্ঞেস করবেন কেমন আছি, কি খবর। তা না এসেই কথার কথা জিজ্ঞেস করছেন। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বেশ ভালো আছো। দিন দিন বাপের অন্য ধ্বংস করে মোটা হচ্ছ। তোমাকে আর কি জিজ্ঞাসা করব? রাফিয়ার রাগে কটমট করে বলে, আপনি আমাকে মোটা বললেন ভাইয়া? মোটাকে মোটা বলবো না তো কি পাতলু বলবো? দেখুন ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। ভালো না হলে কি করবে তুমি? রাফিয়া কিছু বলতে যাবে, এর মধ্যে কথা এসে গেল। এই তোরা আবার শুরু হয়ে গেলি? এই কথা দেখ, তোর ওই উল্লুক ভাইটা আমাকে মোটা বলছে। এই মোটি, তুমি উল্লুক কাকে বললে? কাকে আবার? আপনাকে। আপনি আমাকে মোটা বললেন কেন? কি? আমি উল্লুক? এই তোরা থামবি? কি ঝগড়ুটে মহিলাদের মতো পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছিস? চল এখন বাসায় ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চল। এখানে দাঁড়িয়ে এই মোটির সাথে ঝগড়া করে আমার কোনো লাভ নেই। রাফিয়া কিছু বলতে যাবে, এর মধ্যে কথাকে নিয়ে বাইকে স্টার্ট দিয়ে শো করে চলে গেল কবির।
এই অপমানের প্রতিশোধ তো আমি নিয়ে ছাড়বো। আমাকে হোর্ডিং বলা, উল্লুক একটা বন মানুষ, ছাগলের 3 নম্বর বাচ্চা। না না, আমার শাশুড়ি মোটেও ছাগল নয়, উনি অনেক ভালো। কিন্তু এমন ভালো মানুষের যে কেমনে এমন উল্লুকের মতো একটা ছেলে হলো কে জানে। ইভান নিজের পকেট থেকে মানিব্যাগটা বের করে মানিব্যাগের ভিতরে একটা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুই পাশে বেনুনি করা স্কুল পড়ুয়া একটি মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। তোমাকে আমার কাছে ফিরতেই হবে, কারণ তুমি আমার শেষ ঠিকানা। কোন সাহসে তুমি আমাকে ছেড়ে গিয়েছ? তুমি জানো না, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। ডিভোর্স পেপারে সইটা করার সময় তোমার হাতটা কি একটুও কাঁপেনি? হয়তো কাঁপেনি। কাঁপলে কখনো তুমি ডিভোর্স পেপারে সইটা করতে পারতে না। এই 7টা বছর কতটা যন্ত্রণায় কেটেছে সেই খবর তুমি রেখেছ? রাখোনি। আমার প্রতিটা কষ্টের হিসাব তোমাকে দিতে হবে। আমাকে ডিভোর্স দেওয়ার শাস্তি তোমাকে পেতে হবে। বি রেডি ফর মাই পানিশমেন্ট কথু, বি রেডি। বারান্দায় দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে কথা। রুমে এসে মেয়েকে এমন শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে মেয়ের মাথায় হাত রাখলেন রিজিয়া বেগম। মন খারাপ মা? কথা আকাশের দিকে তাকিয়েই বলল, আমার জীবনটা এমন কেন মা? নিজের করা একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবো মা? এখনো সেই পুরো কথা ধরে বসে আছিস মা? কতবার বলেছি সব ভুলে যা, ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। চাইলেই কি সব ভুলে যাওয়া যায় মা? মানুষ হয়তো নিজের সুখের কথা ভুলে যায়, কিন্তু নিজের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলো ভুলতে পারে না। আমার করা একটা ভুলের কারণে আজ আমি অপরাধী, ডিভোর্সি। আমার করা একটা ভুলের কারণে তোমাকে আর বাবাকে কতটা অপমানিত হতে হয়েছিল, শেষে শহর ছাড়তে হয়েছিল। আমি কিছুতেই ভুলতে পারছি না মা সেই দিনগুলোর কথা, কিছুতেই না। কেন এমন হলো? মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয় মা। মনে হয় আমি মরে গেলেই হয়তো ভালো হতো। মা মেয়ের কথার মধ্যেই রুমে ঢুকলো কবির। মা, তোমার মেয়ে বেশি বড় হয়ে গেছে, খুব বুঝতে শিখেছে। এত যদি নিজেকে অপরাধী মনে হয়, মরতে ইচ্ছা করে, তাহলে এখনো বেঁচে আছে কেন? নাকি কিভাবে মরবে তাও আমাকেই বলে দিতে হবে? কি হচ্ছেটা কি কবির? নিজের বোনকে কেউ এমন কথা বলে? বলবো না তো কি করব? আমি কতবার ওকে বলেছি ওর মুখে যেন আর কখনো মরার কথা না আনে। ও কি জানে না ওর এই ভাইটা ওকে কতটা ভালোবাসে? ওর মুখে মরার কথা শুনলে ওর ভাইয়ের দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। কথা নিশ্চুপ কোনো কথাই বলছে না, কারণ ও জানে ওর ভাই ওকে খুব ভালোবাসে। ওর মুখে মরার কথা শুনলে এভাবে খেপে যায়। ভার্সিটির বারান্দা থেকে আনমনে হেঁটে যাচ্ছে কথা, মুখে প্রতিদিনের মতোই মাস্ক পরা। তুই এখন রোজই মাস্ক পরে কলেজ আসিস কেন বলতো? কথা থতমত খেয়ে বলল, আরে করোনার জন্য। কিন্তু করণী তো এখন আর আগের মতো নেই, কেউ মানেও না তেমন। আরে আমি তো সচেতন নাগরিক, তাই তো এখনো মাস্ক ব্যবহার করি। কখন আবার করোনা এসে পড়েন বলা যায় না। ওনার তো আবার আসার কোনো সময় অসময় নেই। ওরে আমার সচেতন নাগরিক, এখন একটা কথা শোন। কি? 3 দিন পর আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তো কি হয়েছে? রাফি আমতা আমতা করে বলল, আমি না নাচে নাম দিয়েছি। বেশ ভালো তো, তাতে এত আমতা আমতা করে কি আছে? আমি না আরো একটা কাজ করেছি। কি কাজ? বলবো, আগে বল, রাগ করবি না? কথা বুড়ো কুচকে বলল। কি এমন কথা যাতে আমি রাগ করব না? রাফিয়া দুই চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলে, আমি না গানে তোর নাম দিয়ে দিয়েছি। কথা বিস্ফোরিত চোখে রাফিয়ার দিকে তাকিয়ে, কি? তুই গানে আমার নাম দিয়েছিস? মাথা গেছে তোর? মাথা যাবে কেন? তুই তো কি সুন্দর গান করিস। সব সময় নিজের প্রতিভাকে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখলে হয়, বাইরেও একটু প্রকাশ করতে হয়। দেখ, বাড়িতে বসে গুনগুন করে 2-4 লাইন গান গাওয়ার ভার্সিটির কোনো একটা অনুষ্ঠানে গান গাওয়া এক কথা নয়। আমি কিছুতেই গান করব না। তা বললে তো হবে না, গান তোকে করতেই হবে, ব্যাস শেষ কথা। কথা কিছুতেই গান গাইতে রাজি হচ্ছিল না। ও আগে কখনো এইসব অনুষ্ঠানে গান গায়নি, ও কখনো গান শেখেওনি। মাঝে মাঝে যখন মন খুব খারাপ থাকে
নিজের অতীতের স্মৃতিগুলো ভয়ঙ্করভাবে মনের মধ্যে উকি দেয়, তখন নিজের মনকে শান্ত করার জন্য একটু গান করে। তেমনই একদিন গান করছিল, তখন রাবিয়া শুনে ফেলে। তখন থেকে এই মেয়েটা গান গান করে কথাকে জ্বালিয়ে মারছে। কথা তো কিছুতেই গান গাইবে না, আর রাফিও নাছোড়বান্দা। শেষ পর্যন্ত বন্ধুত্বের দোহাই দিয়ে কথাকে গান গাইতে রাজি করালো রাফিয়া। কথা গান গাইতে রাজি হতেই একটা বিশ্বজয়ের হাসি দিল রাফিয়া। ক্লাসে বসে আছে কথা। আজ আর প্রতিদিনের মতো পিছনে বসেনি, বসেছে মাঝখানের সারিতে। চারপাশের স্টুডেন্টের ভিড়ে ইভানের চোখে না পড়তে হয় কথাকে। কিন্তু এত বুদ্ধি করেও কি শেষ পর্যন্ত লাভ হলো? ফলাফল সে শূন্যই। তার জন্য এত কিছু সে ক্লাসে এসে ধরে ফেলেছে। হে ইউ, স্ট্যান্ড আপ। কথা কাচুমুচু করে দাঁড়ালো। কালকে ক্লাসে কোন টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম তার বিস্তারিত বলো। কথা কতক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো। কথা বারবারই ভালো স্টুডেন্ট, যত যাই হোক না কেন পড়াশোনার সময় ওর মন সেদিকেই থাকে। যদিও কাল ক্লাস ইভান ঠিক কি কি পড়িয়েছিল ও তার কিছুই শোনেনি, কিন্তু কোন টপিকটা পড়িয়েছিল সেটা ওর মনে আছে। আর ওই টপিকটা ওর আগে থেকেই পড়া, তাই উত্তর দিতে ওর কোনো অসুবিধা হলো না। এদিকে ওর সঠিক উত্তর পেয়ে ওকে কোনো কথা শোনাতে না পেরে ইভান যেন একটু মনক্ষুণ্ণ হলো। কথার পড়া বলা শেষ হলে শুধু গম্ভীর কণ্ঠে কথাকে বলল, সিট ডাউন। ক্লাস শেষে ইভান চলে যেতেই মিশমি কথার ক্লাসমেট এসে কথাকে জিজ্ঞেস করলো, এই কথা, স্যারের সাথে তোমার কোনো শত্রুতা আছে নাকি? স্যার এসে সেই প্রথম দিন থেকেই তোমাকে ধোয়া ধুইতে শুরু করেছে। কথাটা শুনেই পাশের সবাই হো হো করে হেসে উঠল। কথা বেশ ভালোই বুঝতে পেরেছে মিশমি ওকে একটু তিরস্কার করার জন্যই এমন করে কথাগুলো বলছে। কারণ কথা ক্লাস টপার আর মিশমি দ্বিতীয় স্থানে, তাই এই বিষয়ে সে কথাকে সবসময় একটু হিংসে করে। নবীনদের বরণ করতে উৎসবের মেতে উঠেছে ভার্সিটির প্রাঙ্গণ। বেশিরভাগ মেয়েরাই আজ শাড়ি পরে এসেছে আর ছেলেরা পাঞ্জাবি। চারদিকে উৎসব মুখর পরিবেশ। ভার্সিটির মাঠের মধ্যে স্টেজ সাজানো হয়েছে। কথাও আজ শাড়ি পরেছে। ওর শাড়ি পরার একদম ইচ্ছে ছিল না। শাড়ি পরতে ভালো লাগে না এমন নয়, আসলে ও শাড়ি সামলাতে পারে না। শাড়ি পরলে শাড়ি সামলাতে সামলাতেই অতিষ্ঠ হয়ে ওঠে, তাই ভেবেছিল ও শাড়ি পরবে না। কিন্তু এই রাফিয়া তো নাছোড়বান্দা, সে সকাল সকাল শাড়ি নিয়ে কথার বাড়িতে হাজির। তারপর একসাথে কথাকে শাড়ি পরিয়ে নিয়ে ভার্সিটিতে এসে হাজির। ওদের সাথে কবিরও এসেছে। কবির এমনি ওর বোনের বিষয় একটু বেশি প্রোটেক্টিভ। তার উপর আজ কথা গান গাওয়া বিষয়টা নিয়ে একটু বেশি নার্ভাস ছিল। আগে কখনো কোনো অনুষ্ঠানে গান করেনি, এই প্রথম। স্টেজের একপাশে একটা চেয়ারে বসেছিল ইভান। এইসব অনুষ্ঠান, ভিড়পূর্ণ স্থান ওর মোটেও ভালো লাগে না। একটা সময় ছিল যখন ইভান একা থাকতে পারতো না, সবসময় বন্ধু বান্ধবের নিয়ে মেতে থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়, তেমনি ইভানেরও হয়েছে, তবে একটু বেশি পরিবর্তন হয়েছে। ওর কোনো ইচ্ছে ছিল না এই অনুষ্ঠানে যোগ দেওয়া, কিন্তু ও ভার্সিটির একজন টিচার। ও যদি এই অনুষ্ঠানে না থাকে তাহলে বিষয়টা একটু খারাপ দেখায়, তাই বাধ্য হয়েই এই অনুষ্ঠানে এসেছে। কথারা পিছনের সারিতে বসেছিল। একে একে অনুষ্ঠানের এক এক পর্ব শেষ হচ্ছে। একটু পরেই কথাকে স্টেজে গান গাওয়ার জন্য ডাকবে। কথার খুব নার্ভাস লাগছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলা শুকিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 5 বোতল পানি শেষ করেছে কথা। পানি খেতে খেতে পেট ফুলে গেছে কথার, কিন্তু তবুও গলা শুকিয়েই যাচ্ছে। এতক্ষণ ধরে কথার হাবভাব পর্যবেক্ষণ করছিল রাফিয়া। শেষ পর্যন্ত কথার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলেই ফেলল, সামান্য একটা গান গাইতে যাচ্ছিস কথা, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছিস। এটা যুদ্ধে থেকে কম কিছু নয়, আর এই সব কিছু তোর জন্য। আর একটা কথা বলবি কি, কানের নিচে একটা মেরে কানের বারান্দা একদম ছুটিয়ে দিব। কথার ধমক শুনে চুপসে গেল রাফিয়া। এই মেয়ে যা সাংঘাতিক, এখন চট থাপ্পড় মেরেও দিতে পারে। এই ভরা সমাজে চট থাপ্পড় খেলে রাফিয়ার মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। এত ভয় পাস না কথা, নিজের উপর ভরসা রাখ, তুই পারবি। এই সামান্য একটা বিষয়ে এত ভয় পেলে চলবে বল? নিজের উপর তোর কি কোনো ভরসা নেই? মনে মনে ভাববি তুই বাসায় বসেই গান করছিস, যেমন তোর মন খারাপ হলেই করিস। সামনে কে বা কারা আছে দেখার প্রয়োজন নেই। চোখ বন্ধ করে নিজের মনের মতো করে সুর তুলবি।
ভাইয়া। ইভানের বড্ড অস্থির লাগছে। কতক্ষণ ধরে এই অনুষ্ঠানে বক্তৃতা শুনেই যাচ্ছে। প্রত্যেক স্টেজে উঠেই বলে সংক্ষিপ্ত বক্তব্য দিবে, কিন্তু তারপর তো এক একজন রচনা বলা শুরু করে দেয়। ইভান এবার অতিষ্ঠ। এতক্ষণ বক্তৃতার মধ্যে উঠে চলে যেতেও পারেনি, কারণ এতক্ষণ সব গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দিচ্ছিল। এদের বক্তৃতার মধ্যে উঠে যাওয়া মানে এদের অপমান করা। অবশেষে বক্তৃতার পর্ব শেষ হলো। ইভান বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু পর গানের পর্ব শুরু হবে। ইভানের কোনো ইচ্ছে নেই এখানে বসে বসে গান শোনার, তাই ইভান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। এর মধ্যে স্টেজে অ্যানাউন্সমেন্ট এবার গান গাইবে তাজকিয়াতুন কথা। নামটা শুনে ইভান থমকে দাঁড়ালো। ওর পা যেন ওখানেই আটকে গেছে। ওর কানে শুধু একটা কথাই বাজছে, তাজকিয়াতুন কথা। তবে কি এই সে?